আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি চম্পা আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। সুনামগঞ্জে যে গ্রামে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা, ডিবি হারুনের বাবা চাচার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগ। মাত্র কয়েক মিনিট অভিনয় করে অক্ষয় নিয়েছেন 2 কোটি। বাংলাদেশের বিপক্ষে দল থেকে জামালকেও সরিয়ে দিল পাকিস্তান। ভারতে ধর্ষণ হত্যার শিকার চিকিৎসকের বাবা বললেন, মমতার ওপর আস্থা রেখেছিলাম। সুনামগঞ্জে যে গ্রামে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা। সুনামগঞ্জের তাহিরপুরে চিকসা গ্রামে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করেন মাতব্বররা। তাহিরপুর উপজেলার এক গ্রামে বিয়ে, জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গ্রামে কেউ গান বাজনা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। গত শনিবার রাতে উপজেলা সদরের চিকসা গ্রামের মানুষ মাতব্বরদের নিয়ে এ নিয়ম চালু করেন। জানা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজনা করার কারণে রোগী, বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয়। তাছাড়া ইসলাম ধর্মে গান বাজনা নিষিদ্ধ। এই বিষয়ে গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। হিন্দুরা জানান, গ্রামের মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন শুনেছি। আমাদের তারা এ বিষয়ে কিছু বলেনি। উচ্চ সাউন্ডে গান বাজনা হার্টের রোগী ও বৃদ্ধদের কষ্ট দেয়। আমাদের কোনো সমস্যা নেই। 9 নম্বর ওয়ার্ড চিকসা গ্রামের ইউপি সদস্য শফিকুল হক বলেন, আমাদের গ্রামটি সদর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। গ্রামে হিন্দু মুসলিম 2 ধর্মের লোক বাস করেন। এর মধ্যে 80% মুসলিম পরিবার বাস করে। কেউ যদি না মানে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এই বিষয়ে কিছু বলা হয়নি। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোনাব আলী গণমাধ্যমকে জানান, উচ্চ শব্দে গান বাজনা করা আইনগতভাবেও বাধ্যবাধকতা আছে। চিকসা গ্রামের মাতব্বররা গান বাজনা নিষিদ্ধ করেছেন। এটি একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন তারা। এ বিষয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ডিবি হারুনের বাবা চাচার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগ। বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। সরকারি স্কেল অনুযায়ী 3য় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন 80,000 টাকারও কম। অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এবার ডিবি হারুনের বাবা আবুল হাশেম এবং চাচা সোলেমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধিতার অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জের মিঠামইন থানার হোসেনপুর গ্রামের হতদরিদ্র মৃত আবুল হাশেমের ছেলে হারুন। বাবা পেশায় কৃষক ছিলেন। লোকশ্রুতি রয়েছে, মুক্তিযুদ্ধকালীন হারুনের বাবা আবুল হাশেম, চাচা সোলেমান এবং কোরবান আলী বাদশাহ মোল্লাদের নেতৃত্বে পাকিস্তানি মিলিটারিদের সহযোগিতা করতেন। তাদের নেতৃত্বে মিঠামইন থানার জনৈক শাহেদ সাহেবের বাড়িতে পাকিস্তানি মিলিটারি সহ আক্রমণ করে 18 মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে হারুন এলাকার লোকজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেন। 1993-94 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। 1999 থেকে 2000 সালের দিকে সালসাবিল বাসের টিকিট চেকারের চাকরি নিয়েছিলেন। ভুয়া কাগজপত্র তৈরি করে হারুন তার বাবার মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছিলেন। সেটি ব্যবহার করে বিসিএসএ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান। সারদায় ট্রেনিংয়ের সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন। এরপর মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে ছাত্রলীগ করার কারণে হারুন পুলিশের চাকরি ফিরে পান। মাত্র কয়েক মিনিট অভিনয় করে অক্ষয় নিয়েছেন 2 কোটি। ভারতের বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে কমেডি হরর সিনেমা স্ত্রী 2। এরই মধ্যে গড়েছে নতুন রেকর্ডও। মুক্তির প্রথম 3 দিনে 135 কোটি রুপি আয় করেছে অমর কৌশিকের সিনেমাটি। জানেন কি এই সিনেমায় অভিনয় করে কে কত পারিশ্রমিক পেয়েছেন? এই সিনেমায় অতিথি চরিত্রে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। কমেডি ও হরর দুটোতেই খিলাড়ির জুড়ি মেলা ভার। সমালোচকেরা বলছেন, পর্দায় তার উপস্থিতি স্বল্প সময়ের হলেও সিনেমার সাফল্যের জন্য অক্ষয়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমায় স্বল্প উপস্থিতির জন্য অক্ষয়কে দিতে হয়েছে 2 কোটি রুপি। অক্ষয় ছাড়া ছবির অতিথি চরিত্রে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ানও। তিনিও নিয়েছেন 2 কোটি রুপি।
এবার দেখা যাক মূল চরিত্রে অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওকে কত দিতে হয়েছে নির্মাতাদের। জানা গেছে সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক হিসেবে 5 কোটি রুপি নিয়েছে শ্রদ্ধা কাপুর। নায়িকার চেয়ে একটু বেশি পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা রাজকুমার রাও, তিনি পেয়েছেন 6 কোটি রুপি। অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠী নিয়েছেন 3 কোটি রুপি। অপার শক্তি খুরানা পেয়েছেন 70 লাখ রুপি। বিট্টুর চরিত্রে অভিনয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন 55 লাখ রুপি। 2018 সালে মুক্তি পেয়েছিল অমর কৌশিক পরিচালিত স্ত্রী ছবিটি। এই হরর কমেডি ছবিটি তখন দারুণ ব্যবসা করেছিল। তখন থেকে এর দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষায় ছিলেন সিনেমা প্রেমীরা। এছাড়া ছবির আইটেম গানে আগেই ঝড় তুলেছেন তামান্না ভাটিয়া। বাংলাদেশের বিপক্ষে দল থেকে জামালকেও সরিয়ে দিল পাকিস্তান। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 6 উইকেট নেওয়ার পর আমের জামাল এএফপি ডানহাতি পেসার আমের জামালকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 28 বছর বয়সী জামালকে দলে রাখা হয়েছিল ফিট হয়ে ওঠা সাপেক্ষে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় পিঠের চোটে পড়েন এ ডানহাতি পেসার। পিসিবি জানিয়েছে জামালকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে, ফলে এ সিরিজে তাকে দেখা যাবে না। 21 আগস্ট থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দল থেকে এর আগেই ছেড়ে দেওয়া হয় লেগ স্পিনার আবরার আহমেদ ও টপ অর্ডার ব্যাটসম্যান কামরান গুলামকে। দুজনেরই বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলার কথা। আবরারকে ছেড়ে দেওয়া হয় মূলত বাংলাদেশের বিপক্ষে পেস সর্বস্ব বোলিং আক্রমণ খেলানোর সিদ্ধান্তের কারণে। আবরার ও কামরানকে সরিয়ে দেওয়ার পর প্রাথমিকভাবে ঘোষিত 16 জনের দল নেমে আসে 15 জনে। জামাল চলে যাওয়ার পর সেটি 14 জনে নেমে এলো। অবশ্য বাংলাদেশ এ দলের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের ম্যাচের পর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দলে ফেরার কথা আবরার ও কামরানের। যদিও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ভেন্যুও বদলে ফেলা হয়েছে। করাচি থেকে সেটি আনা হয়েছে রাওয়ালপিন্ডিতে। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টেও পেস সর্বস্ব আক্রমণ খেলাবে কিনা স্বাগতিকেরা, দেখার বিষয় সেটি। আবার পেস সর্বস্ব আক্রমণের কথা আলাদা করে বলা হলেও পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি আগেই বলেছেন অলরাউন্ডার সালমান আগাকে বিশেষায়িত অফ স্পিনার হিসেবেই বিবেচনা করছেন তিনি। ভারতে ধর্ষণ হত্যার শিকার চিকিৎসকের বাবা বললেন, মমতার ওপর আস্থা রেখেছিলাম। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আর.জি. কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার শিকার সেই চিকিৎসকের মা বাবা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তারা আস্থা হারিয়ে ফেলেছেন। পুলিশ যে কায়দায় মামলাটি সামলাচ্ছে তা দেখে আস্থা নষ্ট হয়েছে তাদের। গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। ভুক্তভোগী চিকিৎসকের বাবার মতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অন্তত চেষ্টা করছে। তার দাবি, তিনি তার মেয়ের ডায়েরির একটি পৃষ্ঠা সিবিআইকে দিয়েছেন, তবে সেখানে কি লেখা আছে তা গণমাধ্যমকে জানাননি। রাজ্য সরকারের তদন্তের ব্যাপারে জানতে চাইলে হত্যাকাণ্ডের শিকার নারী চিকিৎসকের বাবা বলেন, আগে তার ওপর আমার পূর্ণ আস্থা ছিল, তবে এখন আর নেই। তিনি ন্যায় বিচার চাইছেন, কিন্তু তার জন্য তিনি কি বলছেন? তিনি এর দায়িত্ব নিতে পারেন, তিনি কিছুই করছেন না। রাজ্য সরকার বলছিল তারা ন্যায় বিচার চায়, কিন্তু সাধারণ মানুষ যখন একই কথা বলছিলেন তখন তারা তাদের আটক করল। চিকিৎসকের বাবা কলকাতায় ফুটবল সমর্থকদের ওপর লাঠি পেটার ঘটনার কথা সরাসরি উল্লেখ করেননি, তবে তিনি সেটিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। আর.জি. কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কিছু ফুটবল সমর্থক উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার পর তাদের লাঠিপেটা করা হয়। ওই নারী চিকিৎসকের মা রাজ্যের জন্য বাসিন্দাদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সব স্কিম, কন্যাশ্রী স্কিম, লক্ষ্মী স্কিম পুরোটাই মিথ্যা। যারা এই স্কিমগুলোর সুবিধা পেতে চান তারা সুবিধা নেওয়ার আগে দয়া করে দেখুন বাড়িতে আপনার লক্ষ্মী নিরাপদ কিনা। 9 আগস্ট ভোরে আর.জি. কর হাসপাতালের 4 তলায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানাজানি হয়। 36 ঘন্টার কাজের পালা শেষ করার পর ওই চিকিৎসক ফাঁকা একটি সেমিনার কক্ষে একা বিশ্রাম নিতে গিয়েছিলেন। হাসপাতালটিতে চিকিৎসকের জন্য আলাদা কোনো বিশ্রাম কক্ষ ছিল না।
সম্ভবত তিনি সেখানে ঘুমাতে গিয়েছিলেন। পরদিন সকালে তার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে পোশাকের অংশবিশেষ ছিল। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।